এই চুক্তিটা যে সময় হয়েছে তার পুরো কৃতিত্ব, পুরো আহ, বদনাম সবই তো ডক্টর ইউনূসকে নিতে হবে। এখন তারা যদি বলে, ইতিমধ্যে বলেছেও যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা বিএনপি এবং জামাতে ইসলামের সাথে আলাপ করেছিল তারা, বাট জামাতে ইসলাম থেকে আপত্তিও জানানো হয়েছে, না এটা করে নাই। তো যেই প্রক্রিয়ায় এই চুক্তিটা আসলে, যে ক্লজগুলো এখানে আছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিএনপি এবং জামাতে ইসলাম এই ধরনের একটা একপেশে চুক্তি কখনোই মেনে নেওয়ার কথা না। কারণ এখানে বাংলাদেশের ইচ্ছা অনিচ্ছাকে জলাঞ্জলি দেওয়া হয়েছে, বাংলাদেশের কৃষকদের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে, বাংলাদেশকে একটা ইউএস পণ্যের ডাম্পিং প্লেস বানানোর চেষ্টা হয়েছে। এখানে সার্বভৌমত্ব হুমকির মুখে, আমি কার থেকে কি কিনবো, এবং আমি যদি এই একই রকম চুক্তি অন্যের সাথে করি তাহলে এই চুক্তি বাতিল করতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র, এরকম অনেক ক্লজ আছে। এবং অনেক অপ্রয়োজনীয় পণ্য বাংলাদেশের ঘাড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বাংলাদেশ যেটার সক্ষমতাও নাই সেটাও কিনতে বলা হচ্ছে। তো সার্বিকভাবে আমি মনে করি যে এটা এমন একটা চুক্তি যেটা বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, এবং রাজনৈতিক দল হিসাবে আমি মনে করি না বিএনপি জামাত এত দেশ বিরোধী একটা রাজনৈতিক দল, বিদেশি স্বার্থে তারা এটা এটা তাদের মানতেই হবে। এবং ইউনূস সাহেব ইলেকশনের 2 দিন আগে এটা বা 3 দিন আগে এটা স্বাক্ষর করবেন, সেটাতে তারা সম্মতি দিয়েছিল। এখন আপনার পরে ক্লজগুলোতে আসি, যে কথা আপনি বলছিলেন যে তারা এই চুক্তি বাতিল করতে বাতিল পারলো। জি। পারে কিনা। আমি মনে করি 100 বার পারার কথা। কারণ তাদের কাছে যদি দেশপ্রেম থাকে, তারা যদি এই দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে, এদেশের জনগণের মানে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখাতে চায়, তাহলে এই চুক্তি বাতিল করা উচিত। আমরা এই একই ধরনের চুক্তি, একই ধরনের জিনিস আমেরিকা আমাদেরকে এর আগেও গিলাতে চেয়েছিল, কিন্তু প্রসঙ্গক্রমে আসে শেখ হাসিনার কথা। শেখ হাসিনা ক্ষমতা হারানোর আগেও বলেছিল যে আমাকে এই এই চুক্তি করতে বলছে, আমাকে এই স্বার্থ চাচ্ছে, অনেকগুলো কথা উনি বলেছিলেন, যেটা আমরা ওই সময় অত গুরুত্ব দেই নাই। হয়তো ক্ষমতায় যখন থাকে তাদের কথাকে সবসময় যে গুরুত্ব দিতে হবে, নট নেসেসারি, আমরা সেই দৃষ্টিভঙ্গিতে বলেছি যে হয়তো আমেরিকার প্রতি ওনার বিদ্বেষের কারণে এটা বলেছে। কিন্তু আজকের প্রেক্ষাপটে আমরা আজকে এই 5 আগস্টের পর থেকে যে সমস্ত কার্যক্রম হচ্ছে, তাই সেগুলোতে আমরা আসলে তো প্রমাণ পাচ্ছি যে এটা আমেরিকার একটা পুতুল সরকার ছিল ডক্টর ইউনূস, এবং আমেরিকার স্বার্থে উনি এই চুক্তিটা করেছেন এবং উনার স্বার্থেই করেছেন। এবং এখনো যদি এটা বাতিল না হয়, তাহলে জনগণের কাছে রাজনৈতিক দলগুলো অবশ্যই জবাবদিহি করতে হবে। আহ, আনিস ভাই, একটা কথা শুধু পরিষ্কার হয় নাই যে বিএনপি, আপনি একদম স্পষ্ট বলেছেন, কারণ আমি জামায়াতের পক্ষ থেকে এটা বলতে শুনেছি যে এই চুক্তিটার বিষয়ে তাদের আগে কোনো আলাপ হয় নাই, কিন্তু শফিক ভাই মানে গত সরকারের মুখপাত্র আমাকে গত সপ্তাহেও মানে ইন্টারভিউ থেকে বললেন যে খলিলুর রহমানের কাছে তিনি শুনেছেন যে খলিলুর রহমান এই দুইজনের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। মানে কেউ একজন নিশ্চয়ই মিথ্যা কথা বলছেন, হয় খলিলুর রহমান নয় শফিকুর রহমান। কিন্তু বিএনপি বক্তব্যটা অস্বীকার করে নাই যে তাদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা। কিন্তু আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বিএনপি চুক্তিটা বাতিল করছে না। বিএনপি কেন চুক্তিটা বাতিল করছে না বলে আপনার ধারণা? আমার মনে হয় একটা প্যাকেজ খলিলুর রহমানের সাথে এখানে ইনভলভ আছে। খলিলুর প্যাকেজ। রহমান কেন পররাষ্ট্রমন্ত্রী হবে সেটাও তো একই কোশ্চেন। রাইট। তাহলে খলিলুর রহমান কি ওই ওই এই ধরনের কোনো গোপন আতাত করেছে কিনা যে আমি মার্কিন স্বার্থ দেখব? মার্কিনিরা হয়তো বলেছে খলিলুর রহমানকে আপনি দেখেন, সেই ধরনের কোনো ঘটনা থাকতে পারে, ওটা ওকে। অস্বাভাবিক কিছু না। কিন্তু আমি মনে করি যে বিএনপি, যদি আপনি যেটা বললেন যে বিএনপি বলে নাই কিছু, সেটাও মানে নজরে নেওয়ার মতো বিষয়। কারণ সংসদে এত বিষয় নিয়ে কথা হয়, এত কিছু নিয়ে আলাপ হচ্ছে, দেশের মানুষ এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছে যে চুক্তি, সেটা নিয়ে সরকারি এবং বিরোধী দল মানে কাকতালীয় ভাবে দুই দুই দলে মুখে কষ্টে দিয়ে বসে আছে, তারা কেউ কথা বলে না। আনিস ভাই, এই পয়েন্টটা আমি একটু ব্যারিস্টার ফুয়াদকে মনে রাখতে বলবো তার আলোচনার সময়। ব্যারিস্টার ফুয়াদ, আপনি তো প্রশ্নটা জানেন, আমাদের একজন দর্শক আপনার উদ্দেশ্যে একটা প্রশ্ন করেছেন, সেটাও একটু বলে রাখি আর কি, একবারে প্যাকেজ ডিল। সেটা হচ্ছে জনাব ফুয়াদের কাছে প্রশ্ন, উনি কি আমেরিকার সাথে ইউনুসের বাণিজ্যিক চুক্তি সমর্থন করেন? যদি সমর্থন না করে থাকেন তাহলে ইউনুসকে নিয়ে উনার এখনকার ভাবনা কি? আপনি যদি এই চুক্তিটা, আপনি প্রশ্নটা শুনেছেন, আনিস ভাইয়ের বক্তব্য শুনেছেন, দর্শকের মন্তব্য শুনেছেন, আপনি যদি আমাদের একটু বলেন, কথা বলেন। ধন্যবাদ। চুক্তির সাবস্ট্যান্সে যাবার আগে আমার প্রথম অবজারভেশন হচ্ছে যে এই চুক্তিটাকে কেন্দ্র করে যেই যেই বক্তব্য এবং ইস্যু
আমাদের গণমাধ্যমে আসছে, এইটা একটা ইন্ডিয়ান ন্যারেটিভ বলে আমি মনে করি আর কি। কারণ এই চুক্তির মধ্য দিয়ে আপনার এক্সপোর্টের জায়গা থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যাদের সাথে আমাদের বাইল্যাটারাল ট্রেড আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া। এবং দেখেন, একটা চুক্তিকে বারবার বলা হচ্ছে ক্ষমতা থেকে যাওয়ার আগে 3 দিন আগে এটা করেছে। আপনারা এটা ভালোভাবে বুঝবেন যে এটার গোড়াটা কোথায় এই বিষয়টার। ট্রাম্প ক্ষমতায় আসার পরে সারা দুনিয়ার উপরে রেসিপ্রোকাল ট্যারিফ চাপায় দিয়েছে, যে তুমি আমার গুডসের উপরে যত শতাংশ ট্যারিফ দিবা, আমি তোমার গুডসের উপর অত শতাংশ ট্যারিফ দেবো। দের ইজ নো ফ্রি চান্স আর কি। এবং সেটার মাধ্যমে কিন্তু সারা দুনিয়া এফেক্টেড হয়েছে। তার যে হিস্টোরিক্যাল ইউরোপিয়ান অ্যালাইজ, সাউথ আমেরিকা থেকে শুরু করে সব জায়গায়। এবং এই ট্যারিফ ওয়ারে যে নেগোসিয়েশন চলেছে, সেইটা যদি আজকে ভারতের মতো আমাদের উপরে 50% হইতো, তখন আমরা আসলে কি আর্গু করতাম, কোন পয়েন্টে আমরা থাকতাম? তো সেইখানে এই ট্যারিফের জায়গাতে আমরা 19%-এ আমাদের তখন অ্যাডমিনিস্ট্রেশন যারা ছিলেন, বাণিজ্য, ফরেন সবাই মিলে সেটা করেছেন। এবং আমরা কিন্তু সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছি যে ট্রাম্পের যে ট্রেড ওয়ার যেটা উনি চাপিয়ে দিয়েছেন সারা দুনিয়াতে, সেখানে এরকম একটা ডিল করতে পারার কারণে। এটাই তো। কারণ এইরকম নেগোসিয়েশন এই লেভেলের ট্যারিফে নিয়ে আসতে পারছে খুব কম সংখ্যক দেশ। দ্বিতীয়ত হচ্ছে যে দেখেন আর্গুমেন্টে না, যে দ্বিতীয় আর্গুমেন্টের import তাহলে আর আমরা- দরকার বেরসে ফুয়াদ, দ্বিতীয় আর্গুমেন্টের কোনো দরকার নাই। আপনি যেহেতু মনে করতেছেন চুক্তিটা ভালো এবং সেটা ইন্ডিয়ান নেগেটিভ, তাহলে তো আর বিএনপি এটা বাতিল করবে কেন? সেটা ঠিকই আছে। না না না, এটা না না, শেষ আছে, এটা বক্তব্য আছে না, তো। আমি এই মাঝখানে একটু প্রশ্ন করতে চাই বেরেসা ফুয়াদ আপনাকে, আপনি অনুমতি দিলে আমি একটু আপনার কাছে একটু দুইটা বিষয় একটু আমি জানতে চাইতেছিলাম। এক নাম্বার কথা, আপনি বলতেছেন যে যে বক্তব্য গণমাধ্যমে আসছে তা ইন্ডিয়ান নেগেটিভ। আমি বিনয়ের সাথে এই আপনার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করি। আমি মনে করি চুক্তিটা খারাপ হয়েছে। আমি আপনাকে পয়েন্ট 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 করে দেখিয়ে দিতে পারবো। আমি 36 পৃষ্ঠা চুক্তিটা পড়েছি, আমার কাছে মনে হচ্ছে এটা খুবই 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 বাজে চুক্তি হয়েছে। আমিও পড়েছি, হ্যাঁ, আমিও বাজে পড়েছি। চুক্তি হয়েছে। সেকেন্ড, ওই সময় টেরিফ 39% ছিল না, ওই সময় টেরিফ ছিল 20%। যখন চুক্তিটা হয় সে 20% থেকে নামিয়ে এটা 19% আনা হয়েছে। থার্ড, আপনি এইটা রিসিপ্রোকাল টেরিফের কথা যেটা আপনি বলেছেন, এই চুক্তি হওয়ার আগেই সেই রিসিপ্রোকাল টেরিফ আসলে যুক্তরাষ্ট্রের বিচার কাঠামোতেই সেটা বন্ধ হয়ে গেছে। এবার আসি ফোর্থ কথায়, এইটার কোনো টাইম বাউন্ড ছিল যে আপনি এটা 9 তারিখে করবেন, 13 তারিখে না, বা 15 তারিখের মধ্যে করবেন, এরকম কোনো টাইম বাউন্ড কোথাও ছিল না। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা এই চুক্তিতে কি কি করতেছি সেইটা ওই সরকার আমাদের একটু বারের জন্য আমাদেরকে জানায় না, এটা গোপন করে রাখছে। আপনি এটাকে ইন্ডিয়ান নেগেটিভ বলতে পারেন, ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি আমাদের জেনারেশনের চেয়ে বয়সে ছোট, কিন্তু বুদ্ধিতে, উচ্চতায়, ওজনে সবকিছুতে বড়। আমি আপনাকে সিম্পল ম্যাথটা করতে বলবো যে এটাতে লাভ আমেরিকার হচ্ছে নাকি ইন্ডিয়ার কম হচ্ছে নাকি বাংলাদেশের হচ্ছে। আপনি প্লিজ অঙ্কটা করবেন আরেকটা সময়। আপনি এটা হ্যাঁ, জি। প্রথম কথা হচ্ছে, আমি তো এটা শেষ করি নাই আমার আর্গুমেন্টের জায়গাটা। জি, দ্বিতীয় হচ্ছে যে ন্যারেটিভের বাইরে এসে যেই সাবস্ট্যান্টিভ ডিসকাশনটা দরকার ছিল আমাদের, সেই ডিসকাশনটা আমাদের গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি না। এখন দেখেন আমরা কি জিনিস করি। আনিস ভাই ডাম্পিং গ্রাউন্ড বলছেন কৃষি পণ্যের, আমরা কি ইন্ডিয়ান কৃষি পণ্যের ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হই নাই? গত 50 বছরে আমার চাল, ডাল, আলু, পেঁয়াজ যাই লাগে, আমার এই যে প্রায় $20 বিলিয়ন আমি জিনিসপত্র কিনি, আপনার বৈধ অবৈধ ব্ল্যাক মার্কেট সবকিছু মিলায়। তো সেইখানে আপনি আমেরিকার মতো একটা দেশের সাথে নেগোশিয়েট করবেন কোন কোন জায়গাতে? দেখেন, যেই তুলাটার ব্যাপারে বলা হচ্ছে, $2.5 to $3 বিলিয়ন কটন যেটা ইন্ডিয়া থেকে আনা হতো, এটা এখন আমেরিকা থেকে আনা হবে। এটার বিনিময়ে আমেরিকা কি বলছে, সে হচ্ছে এই কটনটা ব্যবহার করে যেই পণ্য তৈরি করা হবে, বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা হবে, সেটা ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবে আমেরিকার মার্কেটে। এখন এইরকম প্রত্যেকটা জায়গাতে গিয়ে আমি যেটা বেরেসা ফুয়াদ, আমি খুবই দুঃখিত যে আমার আপনার মতো আপনি ডিউটি ফ্রি অ্যাক্সেসের কথা বলতেছেন। আপনি কি ওই তুলাটার জন্য, প্রথম কথা, বাংলাদেশ তুলার জন্য ইন্ডিয়া থেকে তুলা, কিন্তু বাংলাদেশের তুলার বেশিরভাগ বাজার ছিল হচ্ছে পাকিস্তান, আজারবাইজান, মধ্য এশিয়ার দেশগুলি, এবং তুরস্ক থেকে শুরু করে তুর্কমেনিস্তান পর্যন্ত অনেক জায়গা থেকে বাংলাদেশ তুলা এটা করতো। এটার
চীন থেকে তুলা গেছে। শুধু সিঙ্গেল আমি বড় আমি- মার্কেট আমি- হচ্ছে আমি বলি আপনার লিড টাইম এখানে অনেক গুরুত্বপূর্ণ। ভিয়েতনাম থেকে আমাদের মানে আপনি কখন তুলা আনবেন, আনতে কত সময় লাগবে, যাইতে কত সময় লাগবে, আপনি খালাস করতে কত সময় লাগবে, এই লিড টাইম ভেরি ইম্পর্টেন্ট। এবং সেইটার আসা যাওয়ার খরচ এবং সেইটার টেরিফ প্লিজ একটু গুণ করে দেখবেন। আপনি আমার কথা শোনা দরকার নেই, আপনি বিজিএমইতে যারা এই তুলা আইনা ফেব্রিক বানায়া কাপড় বানায় তাদের সাথে আপনি একটু কথা বলবেন। আমি এই যে এক এক করে আসতেছে, আপনারা জি। মানে ইন্টারফেয়ার করতে হবে না আমি শেষ করে ফেললে। জি। আর্ট পয়েন্ট হচ্ছে, ইতিমধ্যে আমি এই ব্যাপারে বলেছি যে একটা পার্লামেন্টারি কমিটি করে দেওয়া দরকার, ক্রস পার্টি। বাংলাদেশের যে কোনো চুক্তির ব্যাপারে আমরা এর আগে আওয়ামী লীগের সময় দাবি করেছি না যে ইন্ডিয়ার সাথে করা ট্রান্সশিপমেন্ট আদানির এগ্রিমেন্ট গুলো পাবলিক করা হোক, রিভিজিট করা হোক। আমরাও বলেছি যে এই চুক্তিটা রিভিজিট করার অপশন তো ওখানে আছে। তো সেইখানে যেখানে যেখানে আমার সেই অপশনটা রিভিজিট করবার স্পেস আছে, আমি কেন একটা ক্রস পার্টি কনসেনসাসে আসতেছি না এখানে? মানে চুক্তিটার জি। সাবস্টান্সে আপনি তো নেগোশিয়েট করার সুযোগ আছে। আপনি এখনই পক্ষে বিপক্ষে মানে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন একে জানাইছি কিনা ওকে জানাইছি কিনা, এটা একটা চলমান প্রসেস। 1 বছরের উপর ধরে এটা নেগোশিয়েটেড হয়েছে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমেরিকার সাথে বহু দেশ নেগোশিয়েট করতেছে। এখন আপনি এটা বলতেই পারবেন আমেরিকার মতো একটা দেশের সাথে আমাদের নেগোশিয়েট করার ক্যাপাসিটির জায়গাতে আমরা কি আসলে খুবই আপার হ্যান্ডে থাকি? এরকম তৃতীয় বিশ্বের দেশগুলো কি সেটা করতে পারে? সেই ক্যাপাসিটি আমরা ডিসপ্লে করতে পারি নাই, হিস্টোরিক্যালি পারি নাই, শুধু এইবার না। তো এই জন্য যেটাগুলো আপনাকে বলেছি যে আমাকে ইন্টারাক্ট করার দরকার নাই, আমার যেটা আমি প্রস্তাব করেছি অলরেডি পাবলিক প্লেসে, একটা ক্রস পার্টি কমিটি করে দেন। এখনো তো স্ট্যান্ডিং কমিটি হয় নাই, যারা এটা পুরোটা রিভিজিট করুক, কোথায় কোথায় আমার দেশের স্বার্থ সংরক্ষিত হচ্ছে না। আপনার মনে থাকার কথা, ভারতের মাধ্যমে প্যারিসের প্রাইম মিনিস্টার আসছে না শেখ হাসিনার একেবারে শেষের দিকে, আমাদের উপরে কতগুলো এয়ারবাস চাপিয়ে দেয় দেয়, এরকম চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল কিনা? সেখানে দেখেন প্রতিবারই সুপার পাওয়াররা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোকে এভাবে ম্যানিপুলেট করে। এই করাটাকে আপনি কিভাবে ডিল করবেন? তারপরে ট্রাম্পের মতো একটা পাগল আছে, আপনার ম্যানিয়াক প্রেসিডেন্ট ওখানে আছে। এই জন্য আমরা বলেছি যে নিজেদের ভিতরে সাবস্ট্যান্টিভ কনভারসেশনটাকে গভর্নমেন্ট লেভেলে ডিল করা দরকার। আপনি প্রয়োজনে এটা রিভিজিট করেন, ক্রস সেকশন করে কোথায় কোথায় আমাদের এটা অ্যাড্রেস করতে হবে, না, বেরিসে কোথায় ফুয়াদ, কোথায় আমরা বেরিসে রিজলভ ফুয়াদ, করতে পারবো। আপনার এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত, কিন্তু যেটা আপনি খেয়াল করেছেন কিনা যে জনাব খলিলুর রহমান যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলতেছেন যে এটা বিএনপি এবং জামায়াতের সঙ্গে আলোচনা হয়েছে। জামায়াতের নেতা স্পষ্ট বলেছেন জামায়াতের সাথে এইসব বিষয়ে কোনো আলোচনা হয় নাই। বিএনপি নেতা এই ব্যাপারে কোনো রকম কোনো কথা বলে না, কিন্তু বিএনপির পক্ষ থেকে কেন এই চুক্তিটা বাতিল করা হবে না সেটা নিয়ে অলরেডি বলা হয়ে গেছে। তাইলে যেটা পার্লামেন্টারি কমিটি, অল পার্টি পার্লামেন্টারি কমিটি বা কোনো একটা কমিশন দরকার হলে যে সেই চুক্তিটা, সেটার আর সম্ভাবনা কই থাকলো? কারণ আমরা তো ধরেই বাণিজ্য নিলাম, মন্ত্রী আমরা তো মাইনেই নিলাম যে চুক্তিটা আমাদের জন্য অনেক ভালো এবং এটা ইন্ডিয়ান ন্যারেটিভ যে চুক্তিটা খারাপ। না, একটা বিষয় হচ্ছে দেখেন, বাণিজ্য মন্ত্রী কিন্তু এই ব্যাপারে ইতিমধ্যে বলেছে যে উনি একটা ব্রিফিং দেখলাম যে এখানে যদি এমন কিছু ইস্যু থাকে যেটার ব্যাপারে আমাদের জাতীয় স্বার্থ নষ্ট হচ্ছে, সেখানে অবশ্যই আমরা এটা রিভিজিট করব এবং আমাদের কাউন্টার পার্টের সাথে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। অতএব তর্কটা বন্ধ হয়ে গেছে ব্যাপারটা তা না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের হিস্টোরিক যে পলিটিক্যাল ফেইলিওর আছে, যে দুর্বল সরকার, রাষ্ট্র, অযোগ্য ডিপ্লোম্যাট, এই কাঠামোগত নেগোসিয়েশনে আমাদের যে ফেইলিওর, এটা তো একটা সাকসেসিভ জায়গা। আপনি সাডেনলি সেই জায়গা থেকে এটা আশা করতে পারবেন না যে আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। ডক্টর মোহাম্মদ ইউনূসের আর 3 দিন ছিল, তো উনার তো এটা নেয়ার দরকার ছিল না। উনি তো আর পলিটিক্স করবেন না, উনি আর পরে থাকবেন না, না। যদি পার্টিগুলোকে জানায় থাকে তাহলে সমস্যা কোথায়? বিষয় হলো যে আপনি যদি পার্টিগুলিকে জানায় ফিউচার নাই তো, আপকামিং পার্টিগুলিকে জানায় নাই তো। upcoming- জামাত ইসলামী বলছে না, যে তাকে জানানো হয় নাই। না, বিএনপি তো এই ব্যাপারে এখন পর্যন্ত কিছু বলে নাই, বিএনপি তাকে জানাই নাই। এই বিএনপি কে জানাই যদি শুধু করে সেটা আরো আপত্তিকর। তার মানে সরকারে আসার আগে সরকারের সাথে এই ইউনূস সাহেবের একটা ডিল ছিল। না, ওয়েল, এই ব্যাপারে তো আপনি অনেক আলোচনা করতে পারবেন যে বিএনপির সাথে লন্ডন মিটিং আগে ডিল হয়েছে কিনা। বিরোধী দল এই ব্যাপারগুলোতে না, বারবার জামায়াতের সাথে ইন্টারভিউ আলোচনা না সমালোচনা করে, জামাতের সাথে আলোচনা না করে শুধু বিএনপির সাথে আলোচনা করলাম যে 3 দিন পরে আমি একটা সই স্বাক্ষর করতে চাচ্ছি, এটা আপনারা ভালো কিনা বলেন। তো আপনি মানে এটার জন্য ডক্টর ইউনূস সরকারকে দায় দিবেন না? না, দায়ের থেকে বড় জিনিস হচ্ছে যে যদি
মানে এটা কিন্তু সাকসেসিভলি বিভিন্ন দেশে এই প্র্যাকটিসটা আছে। আপনি দেখবেন প্রেসিডেন্ট না, ইলেক্ট আমি যখন হয়ে যায়, আমি প্রাইম মিনিস্টার আমি ইলেক্ট একটা উদাহরণ দেখি নাই elect। 3 দিন পরে সরকার পরিবর্তন হবে আর এই সাকসেসিভ এরকম চুক্তি করতে, একটা উদাহরণ নাই। না, এটা সিরিয়াসলি এটা আমি 3 খুঁজছি, দিন পরের বিষয় না। সিরিয়াসলি আমি 3 দিন খুঁজছি, আমি পরের পাই বিষয় না। না খালিদ ভাই। জি, খালিদ ভাই, এটা 3 দিন পরের বিষয় না, এটা একটা চলমান প্রসেস নো ছিল। নো, 1 আমি বছরের জিজ্ঞেস উপর করছি, ধরে আমি এদেরকেও জিজ্ঞেস করছি, ওদেরকেও লম্বা জিজ্ঞেস সময় করছি। দিয়ে নেগোসিয়েশন হয়েছে। হ্যাঁ, ওটা কোনো টাইম বাউন্ড ছিল না যে 9 তারিখে এটা স্বাক্ষর করতে হবে, কোনো টাইম বাউন্ড ছিল না এটাতে। না, সেটা ঠিক আছে, বাট বলতেছি আর আলোচনাটা তো আপনার চলমান ছিল, এমনটা না যে এটা মানে ওই আগের দিন করে পরের দিন 24 ঘন্টার ভিতরে করে ফেলেছে, ব্যাপারটা তা না। এখন এই ব্যাপারে যেহেতু যারা এটার সাথে ইনভলভ ছিলেন তারা এখন বর্তমান সরকারের অংশ, তারা সিম্পলি জনগণের কাছে একটা অ্যাকাউন্টেবল ট্রান্সপারেন্ট পজিশন বললেই হয় ওকে, যে এটা কি হয়েছে, আমরা আমার কোন মনে হয় যে সার্কামস্ট্যান্সেসে আমার ছিলাম। মনে হয় যে এটা আমরা আশা করতে পারি যে আপনি একটা অ্যাকাউন্টেবল ট্রান্সপারেন্ট পজিশন নেন, সেটা আমাদের আশা। কিন্তু হাওয়েভার আমি দ্বিতীয় প্রসঙ্গে যাই, দ্বিতীয় প্রসঙ্গের মধ্যে থেকেও আমরা আসলে আপনাদের না দুজনকে, খালেদ, আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই। আনিস ভাই খুব তোমাদের সংক্ষেপে দুজন যদি বলেন, আমাদের অনেকগুলি প্রসঙ্গ দুইজনে আছে। যে জি, আলাপ শুনলাম, জি, আমার জি। মনে হচ্ছে এটা একটা ইন্ডিয়ান লাভবান হবে, এটা একটা মানে এটা একটা মিথ্যাচার কমপ্লিটলি। আমি আমার একটা পণ্য কিনবো, যেখান থেকে আমি সস্তা পাবো সেখানেই যাব। বাংলাদেশ থেকে ক্যারিং চার্জ কম, ইন্ডিয়া থেকে কেনা, ইন্ডিয়া আমাদের খুব প্রয়োজনে তাড়াতাড়ি আমি আনতে পারি। সো এখানে ইন্ডিয়া না রাষ্ট্র না কোথা থেকে না এটাই না যায় না, কিন্তু জনাব আনিস ভাই, আমি একটা কথা বলতে বাধ্য। আমরা কিন্তু গত আওয়ামী লীগ সরকারের সময় 15 বছরে এমন অনেক সিদ্ধান্ত নিতে দেখেছি যেটা আসলে আমাদের সুবিধার জন্য না, যেটা ইন্ডিয়ার সুবিধার জন্য বেশি হয়েছে। হতে ইন্ডিয়া- পারে, কিন্তু আমি আমি বলছি যে আমি ওটা অনেকগুলি ওটা বাদ এরকম দিয়ে- এই তৈরি না, পোশাক খাতে আমি অনেক ঠিক আছে, উদাহরণ ঠিক দিতে আছে, পারি। জি, আমি ওটাতে দ্বিমত করছি না, কিন্তু আমি বলছি যে আমি এখন কোনো চুক্তি নাই মনে করো। হ্যাঁ। এই অবস্থা আমার যেখান থেকে সুবিধা হবে আমি সেখান থেকে নেব। আমি পাম অয়েল কেন মালয়েশিয়া থেকে না এনে আমেরিকা থেকে নেব? কোন যুক্তিতে? আমার বোয়িং কেন কিনতে হবে? আমার তো এর বিকল্প থাকতে পারে, আমি অন্য দামে অন্য থেকে কিনতে পারি। না, ইন্ডিয়ার প্রসঙ্গটা আসতেছে আনিস ভাই, ইন্ডিয়ার প্রসঙ্গটা আসতেছে যে আমাদের অভিজ্ঞতা বলে যে ইন্ডিয়া আমাদের সাথে এরকম অনেক বাণিজ্য চুক্তি করেছে। আচ্ছা, ইন্ডিয়া প্রসঙ্গ গেল, এখন আমি আচ্ছা। বলছি আরেকটা কথা হচ্ছে যে আলাপ এটা একটা বলছে, এটা একটা চলমান প্রক্রিয়া। উনি 3 দিনের আগে এই জন্য কেন, কিসের চলমান প্রক্রিয়া? উনি কি নির্বাচিত সরকার? 2 দিন পরে একটা নির্বাচিত সরকার আসতেছে, সেটা তো তার বিষয়। আর উনি যদি একটা নির্বাচিত সরকার থাকতেন তাহলে সেটা একটা বিষয় না, ছিল। কিন্তু আনিস ভাই, উনি কি আরেকটা নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে যাচ্ছেন? তাহলে তার কেন 3 দিন আগে এটা করার গরজ পড়ে গেল? আরেকটা বিষয় আমি এখানে আমি একটা শেষ করে দিচ্ছি। আরো একটা বিষয়, জি, আমি একটা আপনি সিচুয়েশনের বারবার কথা বলি। বলছেন যে 2টা রাজনৈতিক দলের সাথে কথা বলেছে। জি। 2টা রাজনৈতিক দল কি দেশ চালায়? এখানে অন্য কেউ নাই? না আনিস ভাই, 2টা রাজনৈতিক দলের সাথে কেন কথা বলতে হবে? আরো তো রাজনৈতিক দল আছে তো। আনিস ভাই, উনারা যদি মনে করেন যে বিএনপি বা যত বাস্তবতাতেই হোক, বিএনপি বা জামায়াত দুইজনের একজনই তো সরকার গঠন করার কথা, উনারা যদি একটা চলমান প্রক্রিয়ার মধ্যে 2টি রাজনৈতিক দলের সাথে কথা বলে থাকে, হোয়াট এলস দে কুড ডু? একটা টেবিলে তারা বৈশা আছে এবং তারা জানে না। আমি ব্যারিস্টার ফুয়াদের কথার সাথে একমত যে জনাব ডোনাল্ড ট্রাম্প, যার সেনেটি নিয়ে এই পৃথিবীর সবার সন্দেহ আছে, সে কখন কি করবে, তখন ওদের কাজ কি? ওরা কি চুক্তিটাকে ওইখানে বলবে যে ভাই এই চুক্তি যেমন আছে তেমন আছে, আমি চলে গেলাম, নাকি ও 2টা পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করে চুক্তিটাকে আগায় নিয়ে যাবে? কি করবে সে? না, ও বলবে আমার নির্বাচিত সরকার আসলে দেবো, সারা ওয়ার্ল্ড আমার নির্বাচিত সরকারের জন্য ওয়েট করছে। কিন্তু ও যদি পলিটিক্যাল পার্টির সাথে কথা বলে থাকে আনিস ভাই, তাইলে তো আমি ওর কোনো দোষ দেখি না। ও যদি পলিটিক্যাল পার্টিগুলির সাথে কথা বলে থাকে, এখন প্রশ্ন হচ্ছে না, কথাটা বলছে সেটাতে কিনা। আমি দৌড় দেখছি না, কিন্তু তারপরও জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ওয়েট করা উচিত ছিল। এইটা আপনার একটা দৃষ্টিভঙ্গি, আমিও আপনার দৃষ্টিভঙ্গির সাথে একমত, কিন্তু প্রশ্নটা থাকবেই। আমার কাছে মনে হয় ব্যারিস্টার ফুয়াদ ইজ এ ভ্যালিড পয়েন্ট যে ও এইটার মধ্যে থেকে এটা বাইর করে এটা যাইতো কিনা। হাওয়েভার, আমি কি এখন নেক্সট প্রসঙ্গে যাই আনিস ভাই? আচ্ছা, আমার নেক্সট প্রসঙ্গটার মধ্যে থেকে আপনার অনুমতি নিয়ে আমি এটা ব্যারিস্টার ফুয়াদকে দিয়ে শুরু করি, আপনি এইটার পরে এটা আপনি বললেন। ব্যারিস্টার ফুয়াদ, ঢাকা ভার্সিটিতে একটা ফটোকার্ডকে কেন্দ্র করে 2জন ডাকসু সদস্যকে আমরা মানে আমি এই শব্দগুলি বলতে চাই না, কিন্তু আসলে মার খেতেই দেখছি সোজা হিসাব। আমি ভিডিওতে দেখছি যে ওরা এই বিষয়টা আপনি সমর্থন করেন কিনা? এই প্রসঙ্গটা আসতেছে হচ্ছে এরকম যে এর আগেও, মানে আমি যখনই এটা নিয়ে কথা বলতে যাই তখনও বলে এর আগে তো হয়েছে, তখন কিছু বলো না কেন? আনিস ভাই এখানে বসে আছে, যিনি একরকম এটার শিকার ডিজিটাল বা অনলাইনে, উনি উনার মতো করে বলবেন। আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন ব্যারিস্টার ফুয়াদ? আমরা আনিস ভাইকে একবারে শুনবো। একটা বিষয় হলো যে এই ধরনের ঘটনা তো বাংলাদেশে এই প্রথমবার হয় নাই। এইটা বহু বছর থেকে, দশকের পর দশক থেকে আপনার আমার রাষ্ট্রীয় বিচারহীনতার যে কালচার গড়ে উঠেছে,
কোনো বিষয় কি সিরিয়াসলি না নেওয়া, কোনো অন্যায় কি ফৌজদারি আকারে সিরিয়াসলি না নেওয়া, এবং না নিতে নিতে যেটা হয়েছে যে সমাজের ভিতরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপরে যে আস্থার জায়গা থাকার কথা ছিল সেইটা কমপ্লিটলি ব্রেকডাউন করেছে। এবং এই ব্রেকডাউনের জায়গা থেকেই কিন্তু আপনার মানুষের আইন হাতে তুলে নেওয়া, নগদ বিচার করা, ইমিডিয়েটলি রেজাল্ট ওরিয়েন্টেড জায়গায় চলে যাওয়া, রেভেঞ্জে চলে যাওয়া, প্রতিশোধে চলে যাওয়া, সেই কাজগুলো চলছে। এর সাথে আবার একটা এলিমেন্ট যোগ হয়েছে, সেটা হচ্ছে আমাদের সহিংস ছাত্র রাজনীতি, যে কেউ কাউকে স্পেস না দেওয়া, পলিটিক্যাল স্যানিটি মেনটেন করার যে জায়গাটা আছে। এবং এটা একটা ধারাবাহিক ঘটনাগুলো ঘটেছে, অনেকগুলো ঘটনা আপনি দেখেছেন গত 1-2 সপ্তাহে চিটাগং সিটি কলেজের সশস্ত্র মারামারি, এরপরে পাবনা, কুমিল্লা, রাজশাহী, বিভিন্ন জায়গার ফলো আপ যে টেন্স সিচুয়েশন গুলো আমরা দেখেছি। আমি যেটা এর আগে ইতিমধ্যে বলেছি সেটা হচ্ছে আমাদের টোটাল ছাত্র রাজনীতির একটা নতুন বন্দোবস্ত দরকার। এটা খুব মাইক্রো একটা ইনসিডেন্ট, এটা একটা ম্যাক্রো সলিউশনে যাইতে হবে। আদারওয়াইজ যেটা হবে, এই ধরনের ছাত্র সংঘর্ষ, ছাত্র সংগঠনের বিরুদ্ধে টেনশন, একজন আরেকজনকে মারধর করা সুবিধা মতো, এবং সেই শক্তির মহড়া দিয়ে রাজনীতি করবার যে সংস্কৃতি, সেখান থেকে বের হয়ে আসা দরকার। আমি নীতিগতভাবে মনে করি বাংলাদেশের কোনো ক্যাম্পাসে রাজনৈতিক ছাত্র সংগঠন থাকা উচিত না। শিক্ষক সংগঠন, কর্মকর্তা কর্মচারী সংগঠন, বিশ্ববিদ্যালয় লেখাপড়ার জায়গা, এখানে লেখাপড়া হওয়া উচিত সিরিয়াসলি। তাহলে অল্টারনেটিভ প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের আপনার পলিটিক্যাল কনসিয়াসনেস ডেভেলপ করবে কিভাবে? সেটা হচ্ছে দুইটা মাধ্যম আছে, যেটা আমরা যারা লম্বা সময় বাইরে থেকেছি আমরা দেখেছি। সেটা হচ্ছে ছাত্র সংসদের মাধ্যমে, নির্বাচিত ছাত্র সংসদ, এবং দ্বিতীয়ত হচ্ছে টিএসসি কেন্দ্রিক এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস গুলো থাকে সেগুলোর মধ্য দিয়ে এই পলিটিক্যাল কনসিয়াসনেস ডেভেলপ করে। এই ম্যাক্রো সলিউশন নিয়ে যদি আমরা কাজ করতে না পারি, যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার সবার মধ্যে ছাত্র রাজনীতি বিষয়ে, তাহলে হচ্ছে সিম্পলি এই ঘটনা, তারপরে চিটাগংয়ের মারামারি অথবা কুমিল্লা পাবনার মারামারি, এগুলো বিচ্ছিন্ন আকারে আমরা আলাপ করে এটা সমাধানে যেতে পারবো না। ওকে, ব্যারিস্টার ফুয়াদ, আমার দুইটা বিষয় আপনার কাছ থেকে একটু জানার ইচ্ছা। একটা হচ্ছে যে আপনি বলতেছেন যে যেহেতু রাষ্ট্রে বিচার না পাওয়ার একটা সংস্কৃতি, বিচার না করার একটা সংস্কৃতি চালু হয়েছে, সেই ব্রেকডাউনের জায়গা থেকে আইন হাতে তুলে নেওয়া হয়েছে। আমার প্রশ্ন, আমি এই ধরনের কথা আপনাকে বহুবার বলতে শুনেছি, আসলে আপনার মতের এই জায়গায় আপনি আসলে খুবই কনসিস্টেন্ট আছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই আইন হাতে তুলে নিয়ে কি বিচার প্রক্রিয়ার উপরে আস্থা ফিরিয়ে আনা সম্ভব? এক। দুই, আমরা কিন্তু বিচার হয় না বইলা, বা বিচার বড়লোকের হাতে বা আওয়ামী লীগের হাতে চলে গেছে বইলা আমরা এরকম করতেছি, ব্যাপারটা এরকম না। আমি আপনাকে অসংখ্য উদাহরণ দিতে পারবো যে ব্রিটিশ আমল থেকে আমরা চোরকে যদি পাকড়াও করতে পারি, তাকে গাছের সঙ্গে বেঁধে তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতে দ্বিধা করি নাই। আমরা বিভিন্ন অঞ্চলে খেজুর কাটা দিয়ে চোখ তুলে ফেলার শাস্তি খুব উৎসব করে দিয়েছি। সুতরাং এটা আমাদের মধ্যে ছিল, এবং আমরা যখন বলি যে বিচারহীনতার কারণে এটা হচ্ছে, তখন ওইটাকেই আরো বেশি জাস্টিফাই করা হয় কিনা, যেটাকে আমি মব বলছি। না, এখন একটা বিষয় হচ্ছে যে প্রিন্সিপালি তো আপনার সাথে দ্বিমত করছি না। হিস্টোরিক্যালি এই ঘটনা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। সাপ যেভাবে মারে, চোর ডাকাত পিটায় মারতে দেখছি আমরা ছোটবেলায়, এবং আমরা উৎসব করে, আমার নিজে মনে আছে স্কুল থেকে ওই ডাকাত পিটায় মারছে, ওই বাড়িতে দেখতে যাইতাম যে ডাকাতটাকে কিভাবে মারছে আর কি। এবং এইটাকে আপনার ট্রমা আকারে মনে হচ্ছে আমার, আমরা উই অ্যাজ এ নেশন আর সিরিয়াস ট্রমার মধ্যে আছি। এবং আপনি তো লম্বা সময় বাইরে থাকতেছেন, আমরাও যখন লম্বা সময় বাইরে ছিলাম, দেশে আসলে মনে হইতো যে সমাজটা অসুস্থ, প্রত্যেকটা মানুষের কথা বেঁকে অযৌক্তিক মনে হইতো যে লিভ ইন এ ডিফারেন্ট ওয়ার্ল্ড, তাদের ভিতরে রেশনাল জায়গা, কনভারসেশনের স্পেস খুব কম। তো এই ট্রমাটা আমাদেরকে খুব হন্ট করতেছে, পুরো জাতিকে, প্রত্যেকটা সেক্টরকে। এবং এটার কোনো কাটপেস সলিউশন নাই। এটার সলিউশন হচ্ছে অধিকতর গণতন্ত্র, অধিকতর আইন চর্চা করা, অধিকতর আইনের শাসনের এবং জন্য শূন্য লড়াই করা, আইন নিজের হাতে তুলে নেওয়া একদম। এবং একটা জায়গাতে এসে এটা সেটেল ডাউন করতে হবে পলিটিক্যাল কালচারের জায়গাতে। এছাড়া কোনো, আপনি সব টাইম আলোচনা করতে পারবো ও দায়ী না সে দায়ী, ও করছে না সে করছে, ছাত্রলীগ বানায় চাপায় দিছে, মারামারি লাগাইছে, মানে এগুলো খুবই মানে নিটিগ্রিটি কনভারসেশন আর কি। মানে আপনি যদি একটা ম্যাক্রো রেজলিউশনে যেতে চান, এবং আমি ইতিমধ্যে আহ্বান করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে, বিরোধী দল যারা সংসদে আছেন এবং বাইরে ক্রিয়াশীল রাজনৈতিক দল, সবাইকে আপনি চায়ের জন্য ডাকেন।
কনভারসেশনের একটা প্রোটোকল তৈরি করেন যে আমরা কতটুকু পর্যন্ত কথা বলবো বলবো না। দেখেন খালেদ ভাই, আপনি তো চেনেন যে আমি হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে তো খুব স্ট্রংলি কথা বলেছি, হুম, কিন্তু আপনি কি কোনোদিন আমি হাসিনাকে একটা স্ল্যাং বলেছি, একটা গালি দিয়েছি বলতে পারবেন? হুম, কোনোদিন বলি নাই। হুম। কারণ আমি তার পলিসি, তার গভর্নেন্স না, নিয়ে সমালোচনা বেরসে ফুয়াদ, করছি। এইখানে আমার একটা প্রশ্ন আছে। যারা হাসিনাকে নিয়ে স্ল্যাং বলেছে তাদের ব্যাপারে আপনার মানে দৃষ্টিভঙ্গি কেমন ছিল? যেমন আমি সমালোচনা করেছি আমি একইভাবে, আমি একইভাবে সমালোচনা করেছি। আমি বলি না বলে আমার এটা অনেক বড় অপরাধ হয়ে গেছিল, বা আমি কারণে না, এই এমনি স্ল্যাং বলি না। না, মানে না, আপনি ওইটা আপনি পার্সোনালি খুঁজলে সবসময় দেখবেন যে, বলেছি। হ্যাঁ, ওইটা ওইটা আমার পজিশন কনসিস্টেন্ট, জি, যে ওইটাও আমি কোনো সময় কন্ডন করি নাই, কারণ আমার আচ্ছা, পজিশন হচ্ছে গভর্নেন্স ইস্যুতে ওকে, শাসন করছে ব্যাডলি, এটা সমালোচনা করতে হবে। রাইট, এবং আপনার এটা মনে থাকার কথা, আপনার জি, সাথেও বলেছি, তারেক রহমান, আপনি দেখবেন যে ওই যে যুব দলের একটা ছেলে হুম, পাথর দিয়ে একটা ছেলেকে মেরে ফেললো পুরান ঢাকায়, হুম, তারপরে ক্যাম্পাস গুলোতে দেখবেন তারেক রহমানকে নিয়ে কি ধরনের বাজে হুম, স্লোগান দেওয়া হয়েছে, 1 হুম, 2 3 4 হুম, হাবিজাবি এগুলো হুম। বলেছে। তখনও কিন্তু কনসিস্টেন্টলি আমি এটা সমালোচনা করেছি যে বিএনপির বক্তব্যের সমালোচনা করেন, তারেক রহমানের পলিসির সমালোচনা করেন, কিন্তু এটা এটা ব্যক্তিগতভাবে খুবই খুবই স্ল্যাং বলা, খুবই খুবই এটা চমৎকার। কনসিস্টেন্ট পজিশন আমার। আমার মনে হয় যে বেরিসে ফুয়াদ খুবই চমৎকার বলেছেন। আমরা একটু জনাব আনিস আলমগীর থেকে শুনি। জনাব আনিস আলমগীর, আইন নিজের হাতে তুলে নেওয়া বরং মানে এর কারণ হচ্ছে যে যেহেতু আমরা একটা বিচারহীনতার দেশে বা বিচারহীনতার সময় দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের এখন আসলে এটা থেকে ফিরে আসা প্রয়োজন। আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাই। আমরা শুধু বিচারহীনতার জন্য আইন হাতে তুলে নিচ্ছি তা না, আমি কিন্তু এটা স্বীকার করি না। আমি মনে করি যে আমরা আমাদের ক্ষমতা প্রদর্শনের জন্য আইন নিজের হাতে তুলে নিচ্ছি। আমরা যখন ডক্টর ইউনূসের শাসন আমলে সারা দেশে মব হচ্ছিল, তখন কি বিচারহীনতার জন্য তারা এগুলো তুলে নিয়েছিল? তারা অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন তাদের সংঘবদ্ধ শক্তি প্রদর্শনের জন্য তারা এটা করেছে, এবং যা ইচ্ছা তা করেছে। এখন স্বীকার করছে তারা অনেকেই, আমরা টিচারকে পাত্তা দিই নাই, আমরা মন্ত্রীকে আটক করেছি, আমরা অমুককে ধরেছি, তমুককে পুলিশে দিয়েছি। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে তাদের ক্ষমতা প্রদর্শনকে তারা এখানে গুরুত্ব দিয়েছে। যেই প্রসঙ্গগুলো আপনি তুলছেন, ঢাকা ইউনিভার্সিটির যেটা হলো, একজন সুস্থ বিবেকবান মানুষ হিসাবে কেউ তো এটা সাপোর্ট করতে পারে না যে কেউ থানাতে গেল, থানাতে গিয়ে তাকে পিটাবে। এটা তো কোনোভাবেই হতে পারে না। কিন্তু সেই থানাতেই আপনি যদি কিছুদিন আগে খেয়াল করেন, আজকে 50 দিন হলো একটা মেয়ে, ইমি নামে একটা মেয়ে, সেই থানার সামনে সে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাজিয়েছিল। সেজন্য তাকে কিন্তু যে যে দুইজন ব্যক্তিকে মার দেওয়া হলো, সেই দুই ব্যক্তি কিন্তু মব করেছিল এবং তাকে তুলে দিয়েছিল। এবং এই দুই ব্যক্তি, যদি আপনি এদের ইতিহাস যদি দেখেন, তাহলে দেখেন একজন শিক্ষককে পিটাচ্ছে, শিক্ষককে দৌড়াচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। আপনি দেখেছেন সেই ভিডিওগুলো, আমি বিস্তারিত আর প্রয়োজন নাই মনে হয়। যেই যে সাহিত্য সম্পাদক এখানে মায়ের খেলো, সেও একই কায়দায় একই কাণ্ডকৃত্য বিভিন্ন সময় বলেছে এবং অশ্লীল ভাষায় অন্যদেরকে আক্রমণ করেছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমি জানতামই না, আমি তো জেলে ছিলাম। সে কে কি আমার বিরুদ্ধে কি করেছে। ভেরি রিসেন্টলি আমাকে অনেকে আমার ফেসবুক প্রোফাইলের কমেন্টে এসে বলছিল যে এই সাহিত্য সম্পাদক বলেছিল আনিস আলমগীরকে যদি, আমাকে যখন পুলিশ আটক করলো তখন, আনিস আলমগীরকে যে রাতে আমাকে আটক করেছিল সে রাতে নাকি ও দিয়েছে, আনিস আলমগীরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমাকে কুপিয়ে মারবে সে নিজে। তো এরা হচ্ছে যে এই আনিস এই ভাই, লেভেলের। আনিস ভাই, একটা ছোট জিজ্ঞাসা। আপনি যেগুলি কথা বললেন এগুলি কি হ্যাঁ, ফৌজদারি অপরাধ না বাংলাদেশের আইনে? কোনটা বলেন তো আমাকে, এই যে একটা এই যে না না অপরাধ বলেন। এই যে মানে কাউকে থানার সামনে ভাষণ বাজানোর জন্য তাকে ধরে জেলে দিয়ে দেওয়া, তার জায়গা থেকে মানে তাকে বা কাউকে এরকম হুমকি দেওয়া যে ও তাকে আচ্ছা, কুপিয়ে মারা এই হবে, এই এই এগুলি ফৌজদারি কাজগুলো অপরাধ না? অবশ্যই অবশ্যই ফৌজদারি আমরা অপরাধ। তো এগুলি যদি ফৌজদারি অপরাধ হয় তাহলে বর্তমানে তো একটা সরকার থাকার কথা, মানে এদের বিরুদ্ধে মামলা বা এটাকে একটা আইনি কাঠামোতে এটা পর্যালোচনা করার সুযোগ আমরা কেন পাই না? মানে কেন, এইটাই তো বলছি, জি, আমার কাছে যখন শক্তি থাকে হ্যাঁ, তখন আমি মনে করি যে এই ফৌজদারি আদালতে আমি যাব কেন, আমি তো এখনই অ্যাকশন নিতে পারি, হুম, আমি তো এখনই পিটাতে পারি তারে। হুম, সেই জন্যই তারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন যারা থাকে তারা এটা প্র্যাকটিস করে। এবং যখন ইউনূস সাহেব ছিলেন তখন এদের ক্ষমতা ছিল, এরা তাই করেছে। এরা এরা কাউকে কোপানোর হুমকি দিতে পারছে, কাউকে পিটিয়েছে, মারছে। So এই এই ফৌজদারি অপরাধ যে এটা, সেটা তখন আর বিবেক, সেটা তাদের আর বিবেকে ধরে না। এখন আবার বিবেকে ধরে, এখন আবার থানাতে যায় আশ্রয় নেয়, থানা আবার মামলাও নেয় না।
তো এটা হচ্ছে রিসিপ্রোকাল হচ্ছে, আপনি যেগুলো করেছেন, আপনি যেগুলো দেখিয়েছেন, আপনি সেটার প্রতিফলন পাচ্ছেন। এখন তাদের বিবেক যদি ঠিক হয় যে ভাই এগুলো করা ঠিক না, তারা সম্মিলিতভাবে সরকারি দলের সংগঠন যারা এগুলো করে, ক্ষমতায় থাকলে যে সমস্ত শক্তি প্রদর্শন করে, আমরা তো এটা দেখেছি, ছাত্রলীগও এগুলো করেছে। ওকে, তো যারা যেভাবে করে সেভাবে এটা ফেরত আসে, এগুলো যাতে মাথায় থাকে তাদের। আনিস ভাই, আপনি বিবেক ঠিক হওয়ার কথা বলতেছেন, কিন্তু যেটা আমরা দেখতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি ব্যক্তিগতভাবে পুরো ১.৫টা বছর ধরে খুবই দুর্বল সরকার হিসেবে দেখছি। একটা মবও ঠেকাইতে পারে নাই, মানে মব ঠেকাইতে পারে নাই মানে কি, ওই আমাদের ফুফাতো ভাই বা মামাতো ভাইদের মতো দূরে গিয়ে আবার একটু মবের পক্ষে মুচকি হাসছে বা একটা কেমন জানি নরম নরম কথাও বলছে। আসলে সত্যি সত্যি ঠেকাতে পারে নাকি, উনি তো ঠেকাতে চান না, উনি তো মানে মব আমি নিজেই সেটাই দিয়েছে। বলতেছি, কিন্তু আমি তো এই সরকারের মধ্যেও মানে আমি দেখতেছি যা কিছু ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, এই সরকার হুবহু তাই। মানে আমাদের দেশের পজিশনটা তারেক সাহেবের ওই মূল চেয়ারটা দখলের মাধ্যমে একটু চেঞ্জ হয় নাই। দ্যাট না, আমরা সেম তো থিং, দেখেছি, আমরা একই দুর্বল দেখলাম, সরকারের পরিচয় তারা দিচ্ছেন। আমি তো দেখলাম আমাদের আমি জেলে ছিলাম তখন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতা দেখলাম, মব এখানে শেষ, যা যা কিছু হবে রাস্তায়, আর মব করে কিছু করা যাবে না, গাড়ি বন্ধ করা যাবে না, এগুলো উনি বক্তৃতা দিয়েছেন। কিন্তু বাস্তবে আমরা দেখছি যে আসলে আপনি যেটা বললেন এটা শেষ হয়নি, এবং শেষ না হওয়ার কারণ হচ্ছে, আমি এটাও বললাম, জি। শেষ না হওয়ার কারণ হচ্ছে সরকারি দলের মাসেল পাওয়ার, এবং সরকারি দল এটা প্রদর্শন করে। কোথাও কোথাও ক্ষীণ ক্ষীণ শক্তি নিয়ে এখন এনসিপিও এটা করার চেষ্টা করছে, বা করতে গিয়ে প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। তারা হতাশ হচ্ছে, কারণ তারা যেভাবে ডক্টর ইউনূসের আমলে সারা দেশে এটা করেছিল, এখন সেই শক্তিটা দেখতেছে যে ভাই অন্যেরা এখন আমাদের উপরে আসে। সো এনসিপি না বা জামাত শিবির দুইটা একসাথে, শিবির বলবো, জামাত না, এখানে এনসিপি এবং জামাত যে মানে যে আমরা যে কাজ আমরা সেই শিবির যে কার্যক্রমগুলো করেছিল, আমরা সেই এখন আপনি বলছেন যে আপনি উদাহরণ দিলেন যে এটা একই সরকার চলছে। একই সরকার চলার কারণ হচ্ছে যে এটাও আমি বারবার বলছি, ডক্টর ইউনূসের যে শাসন, সেটার এক্সটেনশন যাতে এই সরকার না হয়, এটা সম্পূর্ণ নির্মূল করতে হবে। আপনার যে কালচার ডক্টর ইউনূস চালু করে দিয়ে গেছিল, যে সেটা মব সম্পূর্ণ কালচার নির্মূল বলে, করতে হবে, রাইট? সম্পূর্ণ নির্মূল করে নতুন একটা প্রশাসন, নতুন একটা দৃষ্টিভঙ্গিতে এই সরকার চলতে হবে। আদারওয়াইজ কোনো চেঞ্জ হবে না, এবং যত বিপ্লব হোক, যত কিছু হোক। সেটা আমিও আশা করি যে এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এক্সটেনশন হবে না, কিন্তু আমার আশায় গুড়ে বালি দিয়ে সোফার এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের, মানে আমি বুঝতে পারি না আর কি, কিছু নাম বদলে যাওয়া ছাড়া, মানে জাহাঙ্গীরের জায়গায় সালাউদ্দিন, তো অমুকের জায়গায় তুমুক, এরকম ২-৪টা নাম চেঞ্জ হওয়া ছাড়া আমি আর মানে খুব আশাবাদী হতে পারি না। যাই হোক, আমি এইবার একটু আপনাদের জন্য মানে স্পেসিফিক প্রশ্ন নিয়ে আসবো। তার আগে দর্শকদের কাছে আমরা একটু জানতে চেয়েছিলাম যা একটা প্রসঙ্গ, সেইটা এরকম: জামাত কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করে না, তাদের নির্মূলে কাজ করতে হবে, এমন আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটটা অবশ্য আরেকটু বিস্তৃত, তবু মোটামুটিভাবে এরকম বলা যায়। দর্শকদের কাছে এই প্রশ্ন ছিল যে মন্তব্য সমর্থন করেন কিনা। শতকরা ২৬% দর্শক এই মন্তব্য সমর্থন করেছেন, ৭৪% দর্শক এই মন্তব্য সমর্থন করেন নাই। আমি জনাব আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে ব্যক্তিগত প্রশ্ন নিয়ে আসছি। আমাদের অনেকগুলি প্রসঙ্গ আছে, যে আমাকে একটু ক্ষমা করে দিয়েই একটু যদি সংক্ষেপে সংক্ষেপে বলেন, আবার আমিও তো মাঝখানে মাঝখানে একটু বলি, আপনাদের বলার ফ্লো নষ্ট হয়, সেই দুর্বলতা স্বীকার করেই মানে সত্য সত্য এবারে ক্ষমা চেয়ে আমি বলতেছি আর কি, যে ব্যারিস্টার ফুয়াদ, এবি পার্টি জামাত থেকে বিদ্রোহ করে জন্ম নিয়েছিল, মানে আমরা যদি ব্যাপারটাকে খুব সরল একটা বাক্যের মধ্যে বলতে চাই তাহলে সেরকম হয়। আবার সেই জামাতের সঙ্গে জোট করেছে, বারবার আমরা শুনেছি সেই জোট হচ্ছে নির্বাচনী জোট, আদর্শগত জোট না। কিন্তু আমি মনে করি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে নির্বাচনী জোট বলে আসলে জোট হয় না। মানে জোটের নির্বাচনের পরে জোট হতে পারে, কিন্তু আদর্শ এক না থাকলে, একই রকম না হইলে, আদর্শ একটা জায়গায় না থাকলে এটা নির্বাচনের জোট হইতে পারে না। এটা আমার হাইপোথেসিস। এখন আপনাদের যে জামায়াতের বি টিম, ব্যাকআপ টিম বলা হতো, এইটা সেইটারই আসলে একটা প্রমাণ কিনা? আবার এমনও অভিযোগ ছিল আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র করেই আসলে জামাত ভেঙেছে। আমার আরেকটা হাইপোথেসিস আছে, সেইটা হচ্ছে যে, এটা আমার হাইপোথেসিস না, এটা হচ্ছে অনেক মানে যে অনেকে এটা পর্যবেক্ষণ এরকম, যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যেভাবে বোঝাপড়ার সংসদ করেছিল, এখনো তেমন একটা ভাগ বাটোয়ারার সংসদই চলছে। এবি পার্টি সামহাও সে ভাগ থেকে বাদ পড়ে গেছে। আমরা একটু আপনার মন্তব্য শুনতে চাই। আমি একটু মব নিয়ে একটা লাইন একটু বলি, সেটা হচ্ছে যে মব নিয়ে যখন কথা বলা হচ্ছে ইদানিং,
মনে হচ্ছে যে মব জিনিসটা শুরুই হয়েছে ইন্টারিমের সময়, ডক্টর ইউনূসের সময়। এর আগে সোনার বাংলাতে আর কোনোদিন মব ছিল না আর কি। এবং এই মব জিনিসটাকে বয়ান আকারে এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। ইন্টারিম সরকারের ফেইলিউর এবং ইন্টারিম সরকার যে দেশের জন্য কিছুই করে নাই, এটা দুনিয়ার সবচেয়ে ব্যর্থ দুর্বল সরকার ছিল, সেই জায়গাটাতে আইডেন্টিফাই করবার জন্য। এই ধরনের সংকীর্ণ মাইক্রো অ্যাসেসমেন্ট করলে যেটা হবে, যে রাষ্ট্রের স্বার্থে যে আমাদের একটা ম্যাক্রো ডিসকাশন দরকার, একটা সিরিয়াস কনভারসেশন দরকার, সেই কনভারসেশনে আমরা ঢুকতে পারবো না। মব হিস্টোরিক্যালি সোনার বাংলায় প্রতি সরকারের প্রতি আমলে শত শত হাজারবার লক্ষবার হয়েছে। শুধু মব নিয়ে কথা বলতে গেলে ঠিকানার একদিনের 24 ঘন্টার না, একটা কিন্তু শো কিন্তু লাগবে ফুয়াদ, আর কি। আমি জানি আপনার এই কথা বলার জন্য আমাকে অনেকগুলি পাথর ছুঁড়ে মারা হবে আমার দিকে, কিন্তু আমি আপনাকে বলি কেন ইউনূস সরকারের সময় এগুলো আমাদের চোখে পড়ে। যেমন আওয়ামী লীগ সরকারের মধ্যে সবচেয়ে বড় মব হয়েছিল বিশ্বজিৎ হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু বিশ্বজিৎ হত্যাকাণ্ডে আসলে 6 জনের ফাঁসিও হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় আবরার হত্যাকাণ্ড হয়েছে, কোর্ট ট্রায়াল কোর্ট 20 জনের ফাঁসি দিছে, 20 জনের। বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসি হয়েছে হচ্ছে 12 জনের, ওর ফাঁসি হয়েছে হচ্ছে 20 জনের আবরার হত্যাকাণ্ডে। আমি বলতে চাইতেছি রামুতে ওই কেন্দ্রের জন্য কাণ্ডের জন্য কিন্তু রামুর পুরা র্যাঙ্ক এন্ড ফাইল তুলে নিয়ে আসা হয়েছে, এসপি সাহেবের চাকরি চলে গেছে, মানে আমি কথার কথা কইতেছি। কিন্তু ইউনূস সাহেবের আমলে যেগুলি হয়েছে 15 বছর ধরে, এই শিক্ষকদের দ্বারা কান ধরে উঠবস করানো, ওইটা হওয়া, স্বয়ং আমি আপনার মনে করে দিতে চাই বেরিসা ফুয়াদ, আপনার অনেক কিছু মনে থাকে। ইউনূস সাহেব বলছে এই যে তোমরা পারো না কিছু করতে, ওরা বলতেছে ওরা আবার ফিরে আসবে। একদম শেখ হাসিনার মতো, কিন্তু শেখ হাসিনাও কিন্তু এরকম বলতো, সে নিজেই ছিল মব শেখ সম্রাট। হাসিনাও কিন্তু এরকম বলতো, শেখ হাসিনা এরকম বলতো যে একটা লাশ পড়লে 10টা, আর ইউনূস সাহেব বলছে ওদেরকে তোমরা দেখাই দিতে পারো না। যাই হোক, সরি, আপনি একটু এই প্রসঙ্গে একটু বলবেন, মানে তো সেটাই, মানে মব জিনিসটাকে অ্যাজ এ হোল ডিল করা দরকার। এটা বয়ান আকারে যদি এখন এটা রিসেন্ট ফেনোমেন আকারে বলা হয়, আপনার এটা কাউন্টার আছে। আওয়ামী লীগের আমলের আমি কয়েক হাজার মবের ঘটনা বলতে পারবো আর কি। ছাত্রদল, শিবির, বিএনপি, জামাত ধৈরা ধৈরা সারা রাত পিটায়া, তারপরে হচ্ছে ওই বিভিন্ন থানায় হ্যান্ড ওভার করা, রশি দিয়া টাইনা নিয়ে আসা, এলাকাতে এলাকাতে গিয়ে আমরা পুলিশকে সহযোগিতা করতেছি, বিএনপি জামাত ধৈরা ধৈরা আইনা মামলাতে দিয়ে দেওয়া, এই ধরনের হাজার হাজার মবের ঘটনা দেখেছি আমরা। প্রশ্ন হচ্ছে সেটা বয়ান আকারে তখন এই আলোচনাটা আসে নাই। তো আপনার পরবর্তী প্রশ্নগুলোতে যাচ্ছি। একটা হচ্ছে এবি পার্টি নিয়ে যে আলোচনাটা আছে, এটা খুব পুরাতন আলোচনা এটা, এবং আপনি নিজেও এর আগে এই প্রশ্নগুলো আমাদেরকে করেছেন যে আসলে আমরা কি জামাতের বিদ্রোহী গ্রুপ, বি টিম, এটা কি আওয়ামী লীগ ডিজিএফআই কে দিয়ে আমাদেরকে করেছে। এখন একটা বিষয়কে দেখেন যে গত 6-7 বছরে এবি পার্টির রাজনৈতিক বক্তব্য, বয়ান, এর কোনোটার সাথে কি আপনি জামাতের রাজনৈতিক বক্তব্য, তার যে ইসলামী রাজনীতির বয়ান, তার কোনো জায়গাতে মিল খুঁজে পান কিনা? এটা একটা বেঞ্চমার্ক হতে হবে যে আপনি যখন বি টিম বলবেন, যেমন আমরা বলি না অনেকগুলা বাম দল সিপিবির বি টিম, এটা ওইটা ওইটা এটা বলতে পারবেন, কারণ দেখবেন যে সবাই একই ভাষায়, একই বক্তব্যে, একই মার্কসিস্ট থিওরি নিয়ে তারা কথা বলছে। আপনি দেখবেন আমার পলিটিক্সের ন্যূনতম ইসলামী রাজনীতি অথবা জামাতের রাজনীতির কোনো বক্তব্য, বয়ান, কর্মসূচি আছে কিনা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যদি আওয়ামী লীগের বি টিম হইতাম, ডিজিএফআই আমাকে বানাইছে জামাত ভাঙার জন্য, তাহলে আমাকে নিবন্ধন দিল না কেন? আমি তো আওয়ামী লীগের আমলে নিবন্ধন পাওয়ার কথা, তো আমি তো নিবন্ধনের জন্য আবেদন করেছি, দেয় নাই তো। আমাদের মতো একটা ছোট্ট দলের প্রোগ্রামে অ্যাটলিস্ট 6 জায়গাতে আমি গেছি যেখানে আপনার 144 জারি করে দিচ্ছে, একদম প্রোগ্রাম ভন্ডুল করে দিচ্ছে। আমাদের একটা দল এইখানে আবার 144 জারি করা লাগে, বলেন দেখি, আওয়ামী লীগের মতো দলের। আমি এক সকালে একটা প্রোগ্রামের জন্য 11 বার ভেন্যু চেঞ্জ করছি, যেখানেই যাই সেখানেই পুলিশ র্যাব গিয়ে হাজির হয়, প্রোগ্রাম করতে দেয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি খুব কমফোর্টেবলি কাজ করছি? তাহলে এখন বলতেছে ভাই আপনি তো অনেক জোরে জোরে কথা কইছেন, আপনারা তো ডিজিএফআই উঠায় নাই, গুম করে নাই, আওয়ামী লীগ ধরে নাই। হ্যাঁ, প্রশ্ন সত্য, কিন্তু গুম কি করতে চাই নাই? খুঁজে নাই। আমরা 3-4 বাসায় লুঙ্গি, কাপড়, স্যান্ডেল, ব্রাশ নিয়ে এক এক রাতে এক এক বাসায় গিয়ে ঘুরছি, বাসার সামনে র্যাবের গাড়ি, সিএনজি ঘুরায় আরেক জায়গায় চলে গেছে। না, কিন্তু বেশি ফুয়াদ, আমি আনিস ভাই সামনে আছে দেখি আমি বলতেছি যে ধরেন আপনি তো আসলে অনেক শক্ত শক্ত কথা বলছেন, টেলিভিশনে গিয়ে বলছেন, আমাদের সাথে বলছেন, প্রকাশ্যে বলছেন, এটা বলছেন। টেলিভিশনে বললে তো আর আপনি পরে গিয়ে আপনি কই থাকলেন সেটা বলা বাহুল্য, তাই না? তো আপনাকে তো ওইখান থেকে আসলে আওয়ামী লীগ সরকার আপনাকে তুলে নিয়ে যায় নাই, কিন্তু ফ্যাক্ট রিমেইনস যে ইউনূস সরকার
জনাব আনিস আলমগীরকে শুধু তুইলা নিয়েই যায় নাই, 4-5টা মামলা করছে। আমি প্রায় যারাই পাইতাম তারা জিজ্ঞেস করতাম যে আনিস ভাইয়ের বিরুদ্ধে মামলাটা আসলে কি, মানে উনি কি করছে, মানে মানে আমি আমি ঠিক মানে কারো না, কাছে ওইটার সাথে আমি একমত না তো। হ্যাঁ। পান্না ভাইকে যে গ্রেফতার জি, করছে, জি। আমি ওনাদেরকে কিন্তু ভৎসনা করতে পারবো, কি- দ্বিমত করতে কিন্তু পারবো, বেরিয়েছে ফুয়াদ, আওয়ামী লীগের আমার কাছে মনে হয় যে মামলা করার মতো জায়গা তো নাই। কিন্তু বেরিয়েছে ফুয়াদ, আপনি কি এই মামলা করাটাকে ইউনূসের একটা দুষ্টামি বলছেন, বা আসিফ নজরুল না সাহেবের, না বা না, এটা 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 না, আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, ইউনূস সরকারকে বলি। আইন শৃঙ্খলা বাহিনী কি ইউনূস সাহেবের কন্ট্রোলে ছিল না? কাঠামোগত ভাই, ইউনূস- আইন শৃঙ্খলা বাহিনী তো ফাংশনাল ছিল না, আপনার মনে থাকার কথা। আচ্ছা, 550 থানায় পুলিশ ফাংশনাল ছিল ছিল না। না, তুলে নিতে পারে। বাংলাদেশের ইতিহাসে এইরকম পুওর ল এনফোর্সমেন্ট এজেন্সি তো আমরা কখনো দেখি নাই, যে আপনার থানা ফাংশনাল ছিল না, মানুষজন গিয়া থানা অস্ত্র পাহারা দিয়েছে। বাট মামলা যেগুলো হয়েছে শুধু আনিস ভাইয়ের মামলা না, আমি সালমান এফ রহমানের মামলা নিয়ে কথা বলছি, দীপু মনির মামলা নিয়ে কথা বলছি, সাকিব মাশরাফির মামলা নিয়ে কথা বলেছি, এবং বারবার বলেছি সাবের হোসেন চৌধুরীর মামলা নিয়ে কথা বলেছি, রিসেন্টলি শিরিন শারমিন চৌধুরীর মামলা নিয়েও কথা বলেছি। সাবেক চিফ জাস্টিস, যে ভাই, না সাবেক চিফ জাস্টিস হ্যাঁ। বেঁচে ফুয়াদ, হ্যাঁ। আপনি বুঝবেন আমার মনের দুঃখ। আমি অ্যাটর্নি জেনারেল শেষ হবে, এখন যে ল মিনিস্টার, তার আমি জিজ্ঞেস করলাম যে এর বিরুদ্ধে অভিযোগ কি বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে? তো বললে যে বিচারপতি খায়রুল হক মানে রায় টেম্পার করছে। আমি কিন্তু উনার বিরুদ্ধে মামলাটা কি? মামলা হচ্ছে যাত্রাবাড়িতে Exactly. খুনের, রায় টেম্পার Exactly. করছে। এইটা আমাদের জন্য একটা মাইলস্টোন বিষয়। এটা তো কোর্টে আমরা সবাই মানে আমি আসলে এই যে লোকজন আমার জিজ্ঞেস করছে আপনি বাংলাদেশে কবে যাবেন, ওই রায় টেম্পারিং এর মামলা যদি হয় আমি এটা কোর্টে শুনতে যাবো। তো এটা মানে বলতে নেই- সার্টেনলি Chief Justice- একই কথা আমি বলেছি। এই জি। যে আনিস ভাইদেরকে গ্রেফতার করেছে, ভাই জি। আপনি একটা সলিড গ্রাউন্ড বের করেন, ওনারে আপনার আমার অপছন্দ হয়, ভালো লাগে না, আওয়ামী লীগের দোসর বইলা গাইডলাইন, সমস্যা নাই। জি। কিন্তু আপনি গ্রেফতার করতে হলে তো ফৌজদারি অপরাধ লাগবে, তা না হলে তো পুরো সিস্টেম কলাপস করবে। তো এইভাবে তো রাষ্ট্র চলতে পারবে না। এই যে আপনি দীপু মনিকে আপনি খুনের মামলা দিচ্ছেন, শিরিন শারমিন চৌধুরী যাত্রাবাড়ি দিয়ে খুন করছে, এই মোটা সোটা মহিলাটা নিজে হাঁটতে চলতে পারে না, সিঁড়িতে উঠতে গিয়ে নিজে পড়ে যায়, সে না। কেসে গুলি করতে। এই যে আমার বন্ধু শাকিল, এই যে তার স্ত্রী রূপা, মানে কেন বারবার এগুলি বললেও আসলে কোন লাভ না। যাই হোক, আমার মনে হয় যে কাঠামোগত আইন শৃঙ্খলা বাহিনীর কাঠামো, এবং দেখেন একই জিনিস ঘটছে। এই পুলিশও দেখেন ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত 6-7 জনকে গ্রেফতার করেছে। কিন্তু কোনো এক কারণে বেশি ফুয়াদ, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত বেশি ভালোবাসেন যে আপনার কাছে মনে হয় যে এগুলি কিছু না, এগুলি উনি কিছু জানেন না, কাঠামোর প্রবলেম। ডক্টর ইউনূস সেই সরকার হিসাবে যেই সময় দায়িত্ব নিয়েছে, ডক্টর ইউনূস যেই কনটেক্সটে ইতিহাসে দায়িত্ব নিয়েছে, আমি 15 এরকম বছর একটা ভঙ্গুর আমি রাষ্ট্রে 15 বছর এই আপনি কথা তার কাছ থেকে কত আশা করবেন? আমি বলি, মানে 16 মাসে বলি প্রত্যেকটা বলার তো ডিজিটাল ফুটপ্রিন্ট থাকা যায়, এবং আমি প্রচুর লিখছি ওই সময়। আমি 15 বছরে আমি দেখতাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বাকি সবার সমালোচনা করলে খুশি হয়ে যায়, কিন্তু আমি বলতাম সব